বিয়ের ৫ মাস পর আমার স্ত্রী মিতুর ক্যান্সার ধরা পড়ল। কি ভয়াবহ কাণ্ড! এই রোগ কি বিয়ে আগে থেকেই ছিল ওর? মিতু কি লুকিয়েছিল আমাদের কাছে এই ভয়াবহ রোগের কথা? শেষ যাই হোক, মিতু কেঁদে কেটে বলেছে আগে সে কিছুই জানতো না। ছোটবেলায় তার গলায় কাঁটা বিঁধেছিল, সেই কাঁটা আটকে ছিল দীর্ঘদিন। ওইটুকু শুধু জানতো, কিন্তু এখন জানা গেল এই কাঁটা থেকেই মূলত ক্যান্সারের উৎপত্তি। ক্যান্সার ধরা পড়েছে বিয়ের পরে, বিয়ের আগে নয়। কিন্তু আমার মার কথা ভিন্ন। তিনি এই ঘরে বউ রাখবেন না। মরণ রোগের রোগী রেখে তিনি ফতুর হতে চান না। তাছাড়া এমন না যে আমাদের বিয়ের এক যুগ চলে গেছে, ২-৪ সন্তান সন্ততি আছে। আম্মার কথা হলো আমায় আরেকটা বিয়ে করাবেন তিনি, আর মিতুকে ডিভোর্স দেবেন, এটাই ফাইনাল। সন্ধ্যাবেলায় মিতু মন খারাপ করে বিছানায় বসে কাঁদছিল। মা তখন তার পাশে গিয়ে বসলেন আর বললেন, বউ একটা কথা বলি, মন খারাপ কইরো না। মিতু ভেজা গলায় বলল, বলুন মা। মা তখন আমতা আমতা করে বললেন, মোহন তোমারে ডিভোর্স দিবে, সে আর একটা সংসার করবে। মিতু আর তখন কি জবাব দিবে মার কথায়, সে শুধু চোখ ভিজিয়ে কাঁদল। সন্ধ্যাবেলায় অফিস থেকে ফিরতে মা আমায় তার ঘরে ডেকে নিলেন। তারপর বললেন, মোহন বস বাবা, তোমার সাথে কথা আছে। আমি মার পাশে একটা চেয়ার টেনে বসলাম। মা এবার বললেন, তুই মিতু সম্পর্কে কি সিদ্ধান্ত নিছিস? আমি অবাক হয়ে বললাম, মা বুঝতে পারলাম না, কি বলতে চাইছো? মা তখন বললেন, ওরে ডিভোর্স দিবে কবে? যতদিন বেশি যাবে ততই সমস্যা। ২ দিন পর দেখবি হসপিটালে দৌড়াদৌড়ি শুরু করতে হবে। আমি মার দিকে অসহায় চোখে তাকিয়ে বললাম, এসব কি বলছো মা? মা অভিমানের গলায় বললেন, কেন? কিছু ভুল বলেছি নাকি? হ্যাঁ, তুমি ভুল বলেছেন। আমি মিতুকে কিছুতেই ডিভোর্স দেব না। ইম্পসিবল। আম্মা তার মুখ কালো করলেন, কপালে ভাঁজ টানলেন। এরপর দিন অফিসে যাওয়ার আগে আমায় তার অফিস ঘরে ডেকে নিয়ে বললেন, ডিভোর্সের কাজটা কবে সারবি বলে ডিসিশন নিছস? আমি আবার তোর জন্য একটা মেয়ে দেখেছি, ডিভোর্সের কাজটা সেরে ফেললেই ওদের বাড়িতে আলাপ দিতাম। আমি চুপ করে থাকি, কথা বলতে পারি না, কি বলবো ভাষা খুঁজে পাই না। চুপচাপ মার সামনে থেকে হেঁটে অফিসে চলে যায়। অফিস থেকে ফেরার পর আমি ভীষণ অবাক হলাম। মিতু সিঁড়ির গোড়ায় বসে হাঁটু ভাঁজ করে কাঁদছে, আর থরথর করে কাঁপছে। সিঁড়ির গোড়ায় দরজাটা বন্ধ করে দেয়ার ভেতর থেকে আমায় দেখে মিতুর কান্নাটা আরো বাড়লো। আমি চমকে গেলাম ওকে এভাবে দেখে, এই গা ঝলসানো গরমের দিনে তার গা কাঁপুনি দেখে। আমার সন্দেহ হলো। আমি তাড়াহুড়ো করে ওর কপালে হাত রাখলাম, যা ভেবেছি তাই। জ্বরে ওর গা পুড়ে যাচ্ছে। আমি সঙ্গে সঙ্গে ওর গা ঘেঁষে ওর পাশে বসে পড়লাম, আর ওর একটা হাতে ধরে বললাম, কি হয়েছে মিতু? সন্ধ্যাবেলায় গায়ে এমন জ্বর নিয়ে এভাবে বসে কাঁদছো কেন? আর ভেতর থেকে দরজাই বা আটকে রেখেছে। মিতু কথা বলে না, আমার দিকে তার গায়ে এলিয়ে দিয়ে কাঁদতে থাকে। আমি এবার ওর মুখের দিকে তাকাই। অনেকক্ষণ ধরে কেঁদেছে ও। কাঁদার কারণ ওর নাক মুখ ফুলে গেছে, চোখ টকটকে লাল হয়ে আছে। আমি ওকে আবার জিজ্ঞেস করি, বলি, মাকে তোমায় বের করে দিয়েছে? সে কাঁদতে কাঁদতে বলে, হ্যাঁ, মা বলেছেন আর কখনো যেন ফিরে না আসি। আপনি নাকি মার কাছে বলেছেন আমি ডিভোর্স দিবেন। আমি এটা বিশ্বাস করিনি। আমি আপনার মুখ থেকে সত্যটা জানার জন্য বসে আছি। আমি চমকে উঠি, গা শিউরে ওঠে। আমার কত বড় মিথ্যাচার! আমার গর্ভধারিণী মা এমন! আমি ভাবতেও পারছি না। আমি ওর হাতটা আরো শক্ত করে ধরি, তারপর ওকে টেনে দাঁড় করাই। এবার দরজার কলিং বেল চাপিয়ে মা আসে। দরজা খুলে দেয় সঙ্গে সঙ্গে। আমাদের দুজনকে একসাথে এভাবে দেখে চমকে ওঠে মা। আমি এবার রাগত স্বরেই বলি, আমি কি বলেছি মিতুকে ডিভোর্স দিব মা? মা চুপ করে থাকে, কথা বলে না। আমি এবার আরো জোর গলায় জিজ্ঞেস করি, উত্তর দাও বলছি। আমি কি বলেছি তোমার কাছে এমন কথা? মা কথা ঘুরিয়ে ফেলেন, বলেন, ওকে তুই ফিরিয়ে এনেছিস কেন? আমি বলিনি তোর জন্য মেয়ে দেখেছি? মার আচরণ আমায় আহত করে। আমি মার দিকে তাকাই, তারপর বলি, আমার জন্য নতুন মেয়ে দেখার কি প্রয়োজন মা? মৃত্যুর সমস্যা কি? মা চটপট উত্তর দেন এবার, বলেন, এই মেয়ে বাঁচবে না। তুই শুনেছিস ক্যান্সারের রোগী কখনো বাঁচতে?
আমি মাকে এবার বলি, হায়াত ফুরিয়ে গেলে একদিন সবাই মরে যায়। সব ফাঁকি, তরুলতা, ফুল এবং নিজেকে চিরঞ্জীব মনে করা ভুল ধারণার মানুষটি। মা আমার কথা শুনে হোঁচট খান এবং চোখ বড় বড় করে বলেন, বেয়াদবের মতো কথা বলছিস কেন? যেন তুই এই বাড়ির হর্তাকর্তা। সব ভুলে গেছিস? তোর বাবার মৃত্যুর পর দিনরাত খেটে খেয়ে না খেয়ে খেয়ে না পড়ে তোকে মানুষ করেছি আমি। আর আজ তুই আমার মুখের ওপর আমার কথার বিরুদ্ধে কথা বলিস। মার কথা শুনে আমার হাসি পায়, খুব হাসি পায়। আমি হেসে বলি, মাগো, তোমার কথাটা সত্যি। তুমি আমি কষ্ট করে মানুষ করেছো বলেই তোমার ভুল সিদ্ধান্ত আমি মেনে নিতে পারছি না। তোমাদের কাছে বিয়েটা কি শুধুই পুতুল খেলা মা? কেন এটা বুঝতে পারছো না যে আমাদের এই মুহূর্তে মৃত্যুর পাশে দাঁড়িয়ে তাকে সাহস দেওয়া উচিত, তার সেবা সুস্থতা করা উচিত। বিয়েটা তো মা কোনো পুতুল খেলার মতো বিষয় না। আমরা একটা পুতুল ভেঙে গেলে তা ফেলে দিতে পারি, কিন্তু মানুষকে নয়। মানুষকে সুখ দুঃখ আমরা বুঝি বলেই আমরা মানুষ। যারা সুখ দুঃখ বোঝে না, বিপদে আরেকটা মানুষের পাশে দাঁড়ায় না, তারা মানুষ নয়, তারা পশুর চেয়েও অদম্য মা। মাগো, আরো তোমার একটা মেয়ে যদি এমন হতো, যদি ওর ক্যান্সার হতো, ভয়াবহ কোনো অসুখ হতো, আর ওর হাজবেন্ড ওকে তাড়িয়ে দিত, তখন তোমার কেমন লাগতো? বলো মা, তুমি এটা মেনে নিতে পারতে? মা আর কথা বলে না, চুপচাপ এখান থেকে চলে যায়। আমি মিতুকে তখন বলি, মিতু, কাপড় চোপড় গোছাও, তোমাকে নিয়ে আমি দূরে কোথাও চলে যাবে, এখানে আর থাকবো না। যে বাড়িতে কোনো মানুষ নেই সেই বাড়িতে নির্জন বনের মতো। মিতু আমার দিকে আর চোখে তাকিয়ে আমি ওকে তাড়া দিই, বলি, দ্রুত করো, রাত বাড়ছে কিন্তু। মিতু মনমরা হয়ে ব্যাগপত্র গোছানো হলে আমি ওকে নিয়ে ঘর থেকে যখন বের হতে যাব, ঠিক তখন মা এসে মিতুর একটা হাতে খপ করে ধরে ফেলে, তারপর ভেজা গলায় বলে, তুমি কোথায় যাবে মা? মিতু কথা বলতে পারে না, কান্নায় ওর মুখ বুজে আসে। আমি তখন বলি, মানুষের কাছে, যেখানে স্বার্থপরতা কপটতা নেই। মা মিতুকে তখন জাপটে ধরে ফেললেন আর কান্না ভেজায় গলায় বললেন, তোমাকে আমি যেতে দিব না মা, কিছুতেই না। আমি তোমার চিকিৎসা করাবো, তোমাকে সুস্থ করে তুলবো। আমি ভুল করেছি মা, খুব বড় ভুল করেছি। আমি বুঝতে পারিনি তখন, সব ভুল বুঝতে পারছি। আমার এসব করা একদম ঠিক হয়নি। আল্লাহর দোহাই লাগে, তোমরা আমাকে এভাবে একা রেখে চলে যেও না। মিতু তখন কেঁদে ওঠে, গলা ছেড়ে কাঁদতে থাকে সে, আর মাকে শক্ত করে আঁকড়ে ধরে রাখে। আমি তাকিয়ে দেখি, আমার তখন তাকে দেখে মনে হয় সাগরের অথই জলে ডুবে যেতে যেতে মরণাপন্ন একটা মানুষ তার হাতের কাছে যেন সামান্য খড়কুটো ফেল, আর তা আঁকড়ে ধরে তার বাঁচার কি তীব্র চেষ্টা। আর যাওয়া হলো না তো। তো গল্পটা কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর গল্পটাকে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।